হ্যালো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এই পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে সলিউশন বা দ্রবণ আলোচনা করেছিলাম এর অনুশীলনী আজকে আলোচনা করব। তাহলে দেখো আমার অনুশীলনীতে কী কী রয়েছে সেগুলো একটু আলোচনা করে নিই। অনুশীলনে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথমে আমাদের কি রয়েছে দেখানো, সবথেকে প্রথমে রয়েছে গঙ্গার জল কি প্রকারের দ্রবণ, ঠিক আছে? এগুলো আজকে আমরা করব, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথমে প্রশ্ন রয়েছে 1 নম্বর প্রশ্ন, এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী। গঙ্গার জল কি প্রকারের দ্রবণ? কলয়েড, প্রকৃত দ্রবণ, প্রলম্বন, কোনোটি নয়। আমরা জানি যে গঙ্গার জলে বিভিন্ন রকম জিনিস মিশে আছে, বড় এবং ছোট, এবং তাহলে এটা কলয়েড হবে না আর প্রকৃত দ্রবণ হবে না, এটা কিন্তু আমরা প্রলম্বন বলতে পারি, ঠিক আছে? বিভিন্ন প্রকার জিনিস মিশে আছে এবং সেটা কিন্তু তার যে কণা, তার কণা কিন্তু 10⁻⁴ সেন্টিমিটার থেকে বেশি হবে, তাহলে সেটা কিন্তু আমাদের প্রলম্বন হবে, ঠিক আছে? একটি ইমালশন হলো, তো দেখো ইমালশন আমাদের কী কী দিয়েছে? কুয়াশা, গঁদ, সাবানের ফেনা, দুধ। আমরা জানি দুধ কিন্তু একটা ইমালশন, তাহলে উত্তর হবে 2 এর ডি, ঠিক আছে? 3 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা। উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা বৃদ্ধি পায়, হ্রাস পায়, প্রায় একই থাকে, প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়। আমরা জানি যে কলিচুনের দ্রাব্যতা কিন্তু হ্রাস পায়, ঠিক আছে? হবে বি। কোশ্চেন নম্বর 4-এ কী রয়েছে? বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম তরল এমন কলয়েডের উদাহরণ। তো দেখো সাবানের ফেনা, মেঘ, কুয়াশা এবং ধোঁয়া, আমাদের উত্তর হবে সাবানের ফেনা অর্থাৎ এ, ঠিক আছে? উত্তর হবে এ। এরপরে কোশ্চেন নম্বর 5, কোশ্চেন কোন প্রকারের দ্রবণ অস্থায়ী হয়? সম্পৃক্ত, অতিপৃক্ত, অসম্পৃক্ত, সবকটি। তো আমরা জানি যে আমাদের যে দ্রবণ অতিপৃক্ত হয় সেগুলো কিন্তু অস্থায়ী হয়, উত্তর হবে বি, ঠিক আছে? সি এর এরপরে দেখে নিই কোশ্চেন নম্বর কী আছে, দেখে নিই। কোশ্চেন নম্বর 6 রয়েছে। কোশ্চেন নম্বর 6-এ কী আছে দেখে নিই। কোশ্চেন নম্বর 6 রয়েছে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা। উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা কিন্তু কমে যায়, তাহলে উত্তর হবে কমে। কোশ্চেন নম্বর 7 দেখো গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো FeSO4 7H2, CSO4 5H2O, ZnSO4 7H2O, C6H12O6। আমরা জানি যে গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো FeSO4 7H2O, অর্থাৎ এ উত্তর হবে এ। তাই দেখো আমরা প্রথমের যে প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটা আমরা করে নিলাম। এরপরে যে প্রশ্ন হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন। এর প্রশ্নের মান কিন্তু 1। তাহলে শূন্যস্থান পূরণ করো। প্রকৃত দ্রবণ হয় স্বচ্ছ। তাহলে আমরা লিখি প্রকৃত দ্রবণ স্বচ্ছ হয়, এখানে আমরা লিখে দিচ্ছি প্রকৃত দ্রবণ হয় স্বচ্ছ, ঠিক আছে? অসম্পৃক্ত দ্রবণ আরও দ্রাব গ্রহণ করতে পারে, ঠিক আছে? তাহলে অসম্পৃক্ত দ্রবণ আরও দ্রাব গ্রহণ করতে পারে। সোডিয়াম থায়োসালফেটের দানাকে উত্তপ্ত করলে তরল দ্রবণ উৎপন্ন হয়, তরল, ঠিক আছে? এটা আমরা আগেও দেখেছি যে সোডিয়াম থায়োসালফেটকে উত্তপ্ত করলে তরল দ্রবণ উৎপন্ন হয়। কোশ্চেন নম্বর 4 হচ্ছে অ্যালকোহলে ড্যাশ দ্রবীভূত করে কাঠের আসবাবপত্র বার্নিশ করা হয়। অ্যালকোহলে গালা, আমরা জানি গালা এক ধরনের জিনিস হয় যেটা আমাদের এই কাঠের আসবাবপত্র বার্নিশ করতে কাজে লাগে, ঠিক আছে? অ্যালকোহলে গালা দ্রবীভূত করে কাঠের আসবাবপত্র বার্নিশ করা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রকৃত দ্রাবের কণা ড্যাশ মধ্য দিয়ে সহজেই যেতে পারে। প্রকৃত দ্রবণের দ্রাবের কণা ফিল্টার পেপার বা ফিল্টার কাগজ বা পার্চমেন্ট পেপার, দুটোই হবে। ফিল্টার কাগজ বা ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপার, দুটোই হবে, ঠিক আছে? প্রকৃত দ্রাবের কণা ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে সহজেই যেতে পারে, ঠিক আছে? ভিটামিন বি কমপ্লেক্স হলো তেল জাতীয় ইমালশন। এটা হবে ভিটামিন বি কমপ্লেক্স হবে তেল জাতীয় ইমালশন। কোশ্চেন নম্বর 7, ভাতের ফ্যানের জল হলো বিস্তার মাধ্যম এবং স্টার্চের কণা হলো বিস্তৃত দশা। স্টার্চ, তাহলে আমরা এখানে লিখি স্টার্চ, লিখে নিচ্ছি স্টার্চের কণা
হলো বিস্তৃত দশা। এরপরে আমরা করব সত্য ও মিথ্যা। ঠিক আছে, তো এই পরের প্রশ্নটা দেখে নাও কী আছে, একবার দেখে নিয়ে পুনঃস্থান করুন। প্রকৃত দ্রবণ স্বচ্ছ হয়, অসম্পৃক্ত দ্রবণ আরও দ্রাব গ্রহণ করতে পারে, সোডিয়াম থায়োসালফেটের দানাকে উত্তপ্ত করলে তরল দ্রবণ উৎপন্ন হয়, অ্যালকোহলে গালা দ্রবীভূত করে কাঠের আসবাবপত্র বার্নিশ করা হয়, প্রকৃত দ্রবণে দ্রাবের কণা ফিল্টার কাগজের মধ্য দিয়ে সহজে যেতে পারে, ফিল্টার কাগজ বা পার্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স হলো তেল জাতীয় ইমালশন, ভাতের ফ্যানের জল হলো বিস্তার মাধ্যম এবং স্টার্চের কণা হলো বিস্তৃত দশা। এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে সত্য মিথ্যা। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো কি আছে, এর পরের প্রশ্ন রয়েছে সত্য না মিথ্যা লেখো। ঠিক আছে, সত্য না মিথ্যা লেখো। ঠিক আছে, তাহলে এগুলো আমরা করে নিই। তাহলে কী কী রয়েছে একবার দেখে নিই। সব থেকে প্রথম প্রশ্ন কী রয়েছে, সব থেকে প্রথম প্রশ্ন রয়েছে আমাদের প্রথমে রয়েছে গ্লোবাল লবণের দ্রাব্যতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পায়। এটা কিন্তু ঠিক। গ্লোবাল লবণ যেটা আমাদের সে 32.4 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়, তারপরে কিন্তু আস্তে আস্তে কমে যায়। ঠিক আছে, এটা কিন্তু ঠিক। তাহলে উত্তর হবে ট্রু বা সত্য। তাহলে আমরা টি লিখছি, টি মানে হচ্ছে ট্রু বা সত্য, এটা হচ্ছে টি বা সত্য। ঠিক আছে, ডিটারজেন্ট একটি ইমালশন কারক, ডিটারজেন্ট একটি ইমালশন কারক, এটাও সত্য। তাহলে আমরা ট্রু বা সত্য লিখলাম। টি মানে ট্রু মানে সত্য। প্রলম্বনে দ্রাবের কণাগুলি ফিল্টার কাগজ ভেদ করতে পারে, প্রলম্বনে দ্রাবের কণাগুলি ফিল্টার কাগজ ভেদ করতে পারে না, পারে না। প্রলম্বনে কেউ দ্রাবের কণা অনেক বড় হয়, তাহলে পারে না, তাহলে হবে ফলস হবে এটা। ঠিক আছে, ডিএনএ জলে দ্রবীভূত করলে জলের মধ্যে সেগুলি বিভাজিত হয়ে ক্ষুদ্র বা বৃহৎ অণুতে পরিণত হয়, এটা কিন্তু ট্রু আর সত্য। ঠিক আছে, তাহলে এটা আমরা করে নিলাম। এরপর এক কথায় উত্তর দাও। প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত হয়? প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস হয় 10 টু the - সেন্টিমিটার বা তার কম। 10 টু দি পাওয়ার, এখানে আমরা লিখে দিচ্ছি 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, 10 - 8 সেন্টিমিটার। ঠিক আছে, বা তার কম, বা তার কম, তার কম। ঠিক আছে, আমি আরেকবার পড়ে নিই। প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস হবে 10 টু the - 8 সেন্টিমিটার বা তার কম। কলোইডীয় দ্রবণে কলোইডীয় কণার ব্যাস হবে, কলোইডীয় দ্রবণে হবে 10 টু the -5 সেন্টিমিটার, এটা এখানে লিখে দিচ্ছি 10 টু দি পাওয়ার -5 সেন্টিমিটার থেকে 10 টু দি পাওয়ার -7 সেন্টিমিটার, এটা হচ্ছে কলোইডীয় দ্রবণ। ঠিক আছে, আর কি রয়েছে? প্রলম্বনে দ্রাবের কণা হবে 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার বা তার কম। প্রলম্বনে দ্রাবের কণা হয় 10 টু দি পাওয়ার -4 সেন্টিমিটার বা তার কম, বা তার কম, এটা হচ্ছে আমাদের প্রলম্বন। ঠিক আছে, একটি ইমালশনের উদাহরণ দাও। ইমালশন অনেক ধরনের ইমালশন রয়েছে, আমরা খুব সহজ যেটা উদাহরণ সেটা হচ্ছে দুধ। ঠিক আছে, তাহলে একটি ইমালশন হচ্ছে আমাদের দুধ একটি ইমালশন। জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় এমন একটি ইমালশনের নাম লেখো। জীবাণুনাশক আমাদের ডেটল, ডেটল একটা ইমালশন, ডেটল এমন একটি ইমালশন যেটা কিন্তু জীবাণুনাশক। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে, সেটা কলিচুন। কলিচুন কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে, কলিচুন। ঠিক আছে, এরপর রয়েছে গ্লোবাল লবণের সংকেত লেখো। গ্লোবাল লবণের সংকেত হচ্ছে Na2SO4 10H2O। ঠিক আছে, এটার সংকেত হচ্ছে Na2SO4 10H2O। আর বলে নি Na2SO4 10H2O। জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো। অনেক হয়, ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল, সব ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, অ্যালকোহল, অ্যালকোহল। ঠিক আছে, তাহলে এতগুলো আমরা করলাম। আর একবার রিপিট করে নিচ্ছি। এক কথা তো দাও, প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত? 10 টু the -8 সেন্টিমিটার বা তার কম হয়। কলোইডীয় দ্রবণে কলোইডীয় কণার ব্যাস কত? 10 টু the -5 সেন্টিমিটার থেকে 10 to the -7 সেন্টিমিটার।
প্রলম্বন দমনে কণার ব্যাস কত, 10⁻⁴ সেন্টিমিটার বা তার কম। একটি ইমালশনের উদাহরণ দাও। দুধ জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় এমন একটি ইমালশনের নাম লেখো। ডেটল। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমানো এমন একটি পদার্থের নাম লেখো। করিচুন। গ্লোবাল লবণের সংকেত লেখো Na2SO4 10H2O। জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, এরপরে আমাদের কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব। এর পরের প্রশ্ন রয়েছে মেলানো রয়েছে, এটাও আমরা একটু করে নিই। তাহলে কলয়েডীয় কণার ব্যাস, এই যে কলয়েডীয় কণার ব্যাস আমরা এখনই করলাম যে সেটা হবে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। তাহলে কলয়েডীয় কণার ব্যাস হবে তোমার এইটা, কলয়েডীয় কণার ব্যাস হবে 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। প্রলম্বন কণার ব্যাস হবে 10⁻⁴ সেন্টিমিটার বা তার বেশি, 10⁻⁴ সেন্টিমিটার বা তার বেশি। ঠিক আছে, অজলীয় জৈব দ্রাবক হয় তারপিন তেল, এবং অজৈব দ্রাবক সেটা হবে কার্বন, এটা হবে তরল কার্বন ডাইঅক্সাইড। আমি আরেকবার বলে নিই, কলয়েডীয় কণার ব্যাস 10⁻⁵ সেন্টিমিটার থেকে 10⁻⁷ সেন্টিমিটার। প্রলম্বন কণার ব্যাস 10⁻⁴ সেন্টিমিটার বা তার বেশি। অজলীয় জৈব দ্রাবক হবে তারপিন তেল, অজৈব দ্রাবক হবে তরল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তো দেখো এই প্রশ্নগুলো খুব সহজেই আমরা করতে পারলাম। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। এগুলো আমরা অনেকবার করেছি, তবু একবার প্রশ্নগুলো দেখে নিচ্ছি, যদি কোনো নতুন প্রশ্ন থাকে সেটা জানাবো। বাকি কিন্তু মনে হচ্ছে এগুলো সব করা বই আগে আমরা আলোচনা করেছি। তো একবার দেখে নিচ্ছি কী কী আছে, অবশ্যই একবার দেখে নিই। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। প্রকৃত দ্রবণ কাকে বলে, আমরা আগেও বলেছি প্রকৃত দ্রবণ কাকে বলে। ঠিক আছে, কলয়েডীয় দ্রবণ কাকে বলে সংজ্ঞায় বলা আছে। প্রলম্বন কাকে বলে। প্রকৃত দ্রবণের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রকৃত দ্রবণের দুটি বৈশিষ্ট্য, একটা হচ্ছে তার কণার ব্যাস দিয়ে দেবে। ঠিক আছে, প্রকৃত দ্রবণের কণার ব্যাস দিতে পারো। ঠিক আছে, এবং প্রকৃত দ্রবণে কী হয়, সে যে দ্রাবকগুলো রয়েছে সেটা পার্চমেন্ট পেপার বা ফিল্টার পেপারের মধ্য দিয়ে যেতে পারে। ইমালশন কাকে বলে, এটা আগে বলেছি। ইমালশন কারক কাকে বলে, এগুলো আগে বলা হয়েছে। ইমালশনের একটি ব্যবহার লেখো, এগুলো কিন্তু আমরা আগেই আলোচনা করেছি। ঠিক আছে, ইমালশনের একটি ব্যবহার। ঠিক আছে, এই দ্রাব্যতা কাকে বলে, 40°C উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেট দ্রাব্যতা 65 বলতে কী বোঝো, এটাও আমরা করেছি। অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, অতিপৃক্ত দ্রবণ কাকে বলে, কেলাসন কাকে বলে, 20% NOH দ্রবণ বলতে কী বোঝো, 25 গ্রাম পার লিটার NOH দ্রবণ বলতে কী বোঝো, ব্যাপন কাকে বলে, প্রকৃত দ্রবণের কলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো, তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা ও চাপের প্রভাব লেখো। এগুলো আমি সব কিন্তু করে নিয়েছি। ঠিক আছে, এবার এই যে বড় প্রশ্নগুলো আমরা অন্য ভিডিওতে করার চেষ্টা করব, কিন্তু এগুলো মোটামুটি কিন্তু করা আছে, তবু দেখব যেগুলো করার মতো সেগুলো কিন্তু তোমাদের করে দেবো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এখান থেকে, যদি যেটা পারবে না সেটা অবশ্যই জানাবে, আমরা কমেন্ট সেকশনে জানাবে, আমরা কিন্তু আবার এই ভিডিওটা করে দেবো। ঠিক আছে, এই যে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি, এগুলো কিন্তু বড় প্রশ্ন, খাদ্য লবণের সম্পৃক্ত প্রস্তুত করবে কীভাবে, খুব সহজভাবে করা যায়। ঠিক আছে, ফিটকিরি কেলাস প্রস্তুত করবে কীভাবে, বীজ কেলাস কী, এর একটি ব্যবহার উল্লেখ করো। আমরা অনেকগুলো এগুলো করেছি আগেই। 40°C উষ্ণতায় এর যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে দেবো। ঠিক আছে, তারপর পরের ভিডিওতে আমরা দেখব যে এই অঙ্কগুলো সবগুলো করে দেবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, এটা হচ্ছে অনুশীলনী হচ্ছে আমাদের এটা সাতটা পাবলিকেশনের যে সলিউশন রয়েছে বা আমাদের দ্রবণ রয়েছে তার অনুশীলনী কিন্তু আমরা 1, 2, 3টা করে দিলাম, 3টা পর্যন্ত। এই 4 নম্বর যেটা দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নগুলি, এর যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু আমরা অঙ্কগুলো বিশেষ করে সব করব। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই পরের ভিডিওতে করবে, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। এছাড়াও আমাদের একটা অ্যাপ রয়েছে, সেটা তোমাদের দেখিয়ে দিই। এই যে আমাদের অ্যাপ, এই অ্যাপের মধ্যে কিন্তু সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখাচ্ছি তোমাদের, এই যে অ্যাপের মধ্যে আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। এই অ্যাপের মধ্যে কিভাবে ডাউনলোড করতে হয় সেটা আমরা আগেও বলেছি, এবং কিভাবে এই অ্যাপের মধ্যে কি কি রয়েছে সেটা কিন্তু তোমাদের আরেকবার জানিয়ে দিই। আমাদের বিভিন্ন মাই কোর্স রয়েছে, এই কোর্সের মধ্যে দেখো ক্লাস 9-এ রয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে, 124 কন্টেন্ট রয়েছে। আমাদের লাইভ ক্লাস রেকর্ডিং আমরা দিয়ে থাকি, সব চ্যাপ্টারে কিন্তু ভিডিও রয়েছে প্রতিটি চ্যাপ্টারের উপরে, এবং সব প্রশ্নগুলো আমাদের প্রান্তিক পাবলিকেশন বা আমাদের এই যে সাতটা পাবলিকেশনের প্রতিটা প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে। এছাড়াও আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, দেখো এখানে সাইফনের একটা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া আছে। দেখো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে দেখানো যে কিভাবে আমরা জবটাকে, প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, বার্নরিজ প্রিন্সিপাল যেটা, তাতেও প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে।
ঠিক আছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ক্লাস 9 যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টও তোমরা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। এই প্রজেক্ট রয়েছে, দেখো আমাদের কেস স্টাডি নিয়ে বিষয় সমীক্ষা নিয়ে যে প্রজেক্ট রয়েছে সেটাও কিন্তু আমরা এখানে করেছি। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজেক্ট আমাদের ক্লাস 9 যতগুলো প্রজেক্ট ক্রিয়েটিভ রাইটিংয়ের উপর বা সৃষ্টিশীল রচনা সেটার উপরে কিন্তু প্রজেক্ট কিন্তু আমরা করে দিয়েছি। এছাড়াও আরও যে প্রজেক্ট রয়েছে বিভিন্ন যে প্রজেক্ট রয়েছে সেগুলোও কিন্তু আমরা এখানে করেছি। তবে এখানে রয়েছে ক্রিয়েটিভ রাইটিং বা সৃষ্টিশীল রচনা, সেই প্রজেক্টও কিন্তু এখানে করা আছে। এখানে যে দিয়েছে সেটা হচ্ছে আমাদের কেস স্টাডি বা বিষয় সমীক্ষণ, এটাও কিন্তু আমরা করে রেখেছি। ঠিক আছে। এছাড়াও আরও প্রজেক্ট রয়েছে, সেটা হচ্ছে নেচার স্টাডি। এরপরে দেখো নেচার স্টাডি রয়েছে বা প্রকৃতি পাঠ, তার উপর এইগুলো সবগুলো কিন্তু করা রয়েছে এর মধ্যে। তাই এই কোর্সটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়াও আমাদের বিভিন্ন কোর্স রয়েছে, সেটাও তোমরা দেখতে পারো। তাহলে এই যে ক্লাস 9 ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স রয়েছে, আমাদের কম্পিউটার কোর্স রয়েছে, বেসিক কম্পিউটার রয়েছে, কম্পিউটার সায়েন্স ক্লাস 12 জন্য রয়েছে, এগুলো বিভিন্ন কম্পিটিশনের পরীক্ষার জন্য রয়েছে। আমাদের নিট ফিজিক্স রয়েছে এবং ক্লাস 12 কমপ্লিট অপটিক্স বাই রাহুল স্যার। এছাড়াও রয়েছে অটোক্যাড প্লাস রিভিট প্লাস 3 ডিএসএম ডিএস ম্যাক্স কমপ্লিট কোর্স, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স। ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের ইউটিউব কীভাবে গ্রো করতে হয় বিভিন্ন ক্লাস কিন্তু রয়েছে এখানে, কিন্তু আমরা লাইভ ক্লাসও নিয়ে থাকি এবং প্রচুর কন্টেন্ট এখানে কিন্তু রয়েছে। এখানে দেখো এইটা কিন্তু হিন্দি ভার্সানে রয়েছে, সেটা কিন্তু বলে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু হিন্দি ভার্সানে রয়েছে, প্রচুর ভিডিও রয়েছে, কীভাবে ভিডিও বানাতে হয়, কীভাবে এডিট করতে হয়, কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করতে হয়, তার প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও তোমরা যদি প্রজেক্ট বানাতে চাও, দেখো এখানে প্রজেক্ট কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলো এখান থেকে করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।